তো আজকে 27শে জানুয়ারি। তো বইটা, এই যে ভিডিওটা আজকে তোমরা দেখছো 27শে জানুয়ারি, অ্যাকচুয়ালি মজার ব্যাপার জানো যে গতকাল মানে এই বইটা প্রকাশ হওয়ার কথা, বোর্ডের অফিসিয়াল নোটিশ তো তোমরা সবাই দেখেছো যে 27শে জানুয়ারি প্রকাশ হওয়ার কথা। কিন্তু আমি মানে আমাদের চ্যানেলে যারা যারা ছিল, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বলো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা ছিল, তাদেরকে মজার ব্যাপার হলো কালকেই আমি বইটা পেয়ে গেছিলাম। এবং ইউটিউবের মধ্যে সর্বপ্রথম, মানে বায়োলজির ক্ষেত্রে সর্বপ্রথম আমরা গোটা বইটা পিডিএফ করে কালকেই আমি গ্রুপগুলোতে দিয়ে দিয়েছিলাম, বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বলো বা আমাদের টেলিগ্রাম গ্রুপ বলো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, সেখানে আমি দিয়ে দিয়েছিলাম। তো যারা সেই গ্রুপে ছিলে তোমরা অনেকটাই আগে বইটা পেয়ে গেছো বা বইয়ের পিডিএফটা পেয়ে গেছো। যারা এখনো পাওনি তারা যেটা করবে, সেটা পিডিএফটা তাদেরকেও আমি দেওয়ার ব্যবস্থা করছি। এবার আমি একটু বলি, সেটা হচ্ছে এই বইটা বায়োলজিক্যাল সায়েন্স বেশ কিছু সাবজেক্টের, প্রায় প্রত্যেকটা সাবজেক্টেরই বোর্ড একদম মানে কি বলবো, পরীক্ষার একদম কিছুদিন আগে যদিও এই মডেল পেপারগুলো প্রকাশ করলো। বইগুলো একটু আমি তোমাদের দেখাই, এবং সঙ্গে সঙ্গে এখানে এই ভিডিওতে একটা মডেল পেপার ফুল সলভও আমরা করবো, কিরকম প্রশ্ন আসছে একটা তোমরা আইডিয়া পেয়ে যাবে। তো দেখো, এই হচ্ছে বায়োলজি সায়েন্সের বই। এখানে দাম রাখা আছে 50 টাকা, কিন্তু মুশকিল হচ্ছে যে একদম অফিস থেকেই তোমাকে সংগ্রহ করতে হবে, অন্যান্য কোনো জায়গায় সেভাবে তুমি কিন্তু পাবে না। আচ্ছা, তো বইয়ে প্রথমে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা আমি কিছু দেখাই, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। যেমন ধরো এটা ফার্স্টেই আছে স্বাস্থ্য ও রোগ। এখানে স্বাস্থ্য রোগের চ্যাপ্টারের বিভিন্ন প্রশ্ন, এগুলো পরপর পরপর বোর্ডে দেয়া আছে। 3 মার্কস বলো বা তোমার হচ্ছে যে 2 মার্কস, আলাদা আলাদা করে প্রশ্ন দেওয়া আছে। তারপরে দেখো চ্যাপ্টার 8 ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, এখানেও এরকম প্রশ্ন দেওয়া আছে। এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দেওয়া আছে। বায়োটেকনোলজিতে দেওয়া আছে, বায়োটেকনোলজিতে অনুচ্ছেদ ওয়ালা কিছু প্রশ্ন দেওয়া আছে, যেগুলোকে আমরা কম্পিটেন্সি বেসড কোশ্চেন বলছি, যেগুলো কিন্তু এই প্রথম এইচএসে আসতে চলেছে। এর আগে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতো না, মানে এই নতুন এই সেমিস্টার সিস্টেমের আগে যখন ইয়ার সিস্টেমে পরীক্ষা হতো, এই ধরনের কোনো প্রশ্ন কিন্তু এইচএসএ বায়োলজি পরীক্ষায় আসতো না, এবারই প্রথম আসবে। তো তোমরা যারা যারা আমার 4th সেমের কোর্সে ছিলে, তাদেরকে আমি ধরে ধরে এরকম প্রচুর কম্পিটেন্সি বেসড কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি। দেখবে এই প্রশ্নটা, যারা স্টুডেন্ট ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, এগুলো বহু প্রশ্ন তোমাদেরকে এরকম আমি করিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখানে বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন, প্রত্যেকটা ভার্সানেই প্রশ্ন দেওয়া আছে। এবং বইটা শেষে তোমার হচ্ছে যে কিছু মডেল প্রশ্ন দেওয়া আছে, বাংলাতেও দেওয়া আছে, ইংলিশেও দেওয়া আছে। দেখো এখানে দুটো টোটাল মডেল কোশ্চেন দেওয়া আছে। তো আমরা প্রথম মডেল কোশ্চেনটা একটু সলভ করে নেবো এই ভিডিওতে, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। দেখো এটারই মডেল কোশ্চেন পেপার 1 এর ইংলিশ ভার্সন, আর তার আগে মডেল কোশ্চেন পেপার 1 এর বেঙ্গলি ভার্সন, সেম প্রশ্ন। তো আমরা এই মডেল কোশ্চেন পেপার 1টা সলভ করব। তার আগে বলি, এবং তার সাথে বলি, যারা যারা পিডিএফটা এখনো পাওনি বা আমাদের মানে গ্রুপে না থাকার জন্য পাওনি, তোমরা একটা কাজ করতে পারো সবার সুবিধার জন্য। আমাদের যে অ্যাপ আছে বায়ো উইজার্ড দেবাংশু অ্যাপ, এই যে অ্যাপটা, এটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, বা লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে এটা টাইপ করলেও চলে আসবে সঙ্গে সঙ্গে। তো এখানে তোমরা এই ভিডিওটা মানে সরি এই অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করার পরই ফ্রি মেটেরিয়াল সেকশনে চলে যাবে। ফ্রি মেটেরিয়াল সেকশনে দেখবে ওই বায়োলজির ফুল বইটার পিডিএফ আপলোড করে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো সম্পূর্ণ ফ্রিতে। তো চলো তাহলে এরপর আমরা মডেল কোশ্চেন পেপার 1টা পুরোপুরি সলভ করছি, বা প্রায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর বা উত্তর সংকেত আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই এক ভিডিওতেই। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো কিরম প্রশ্ন আসবে। গ্রুপ মানে সেকশন এ তে তোমার হচ্ছে 4টে প্রশ্ন দেবে, তার মধ্যে যে কোনো দুটো করতে হবে, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করো, এ অর বি, সি অর ডি, এই প্যাটার্নে কিন্তু বোর্ড ওই প্রশ্ন আসছে না। প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। বোর্ড অফিসিয়ালি ভাবে জানিয়ে দিল যে 4টে দেয়া থাকবে, তোমাদের আর একটু বেশি সুবিধা হলো এক্ষেত্রে। 4টে দেয়া থাকবে, যে কোনো দুটো করতে হবে। প্রথম প্রশ্ন কি আছে, একটি শিক্ষামূলক ভ্রমণের সময় তোমার দলের একজন বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, সে হাঁচতে শুরু করে এবং তার শ্বাসকষ্ট শুরু হয়। এই ধরনের আকস্মিক প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত পরিভাষাটির নাম লেখো, এবং রোগ উপশমের জন্য ডাক্তার কি সুপারিশ করবেন। এক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছো যে যে মানে সিমটম যেটা বলেছে, শ্বাসকষ্ট বলেছে, হাঁচছে, ঠিক আছে। তো এই ধরনের সিমটম ক্ষেত্রে এটা অবশ্যই হচ্ছে অ্যালার্জি উত্তর হবে, বুঝতেই পারছো এটা অ্যালার্জি উত্তর হবে। এবং তার সাথে সাথে রোগ উপশমের জন্য ডাক্তারবাবু এটাকে কি করবেন, বেসিক্যালি এটা অ্যান্টিহিস্টামিন ধরো দিতে পারেন। আর অ্যালার্জি কি, অ্যালার্জির ব্যাপারটা কি, ধরো আমাদের
পরিবেশে তো বিভিন্ন অ্যান্টিজেন থাকে, তো তাদের প্রতি আমাদের যে নিজস্ব অনাক্রম্যতা তন্ত্র, তাদের যে যদি কখনো প্রতিক্রিয়া, অতিরিক্ত প্রতিক্রিয়া দেখা যায়, তাহলে সেটাকে আমরা অ্যালার্জি বলি। আর ডাক্তারবাবু কি করবেন, যে অ্যান্টিহিস্টামিন সাধারণত প্রেসক্রাইব করবেন, ঠিক আছে। তারপরে দেখো দেয়া আছে যে ইন্টারফেরন কি। ইন্টারফেরন আমি আমার যে কোর্সে যারা যারা আছো, আমি যে নোট দিয়েছিলাম সেখানে পরিষ্কার করে লেখা আছে, প্রত্যেকটা প্রশ্নই দেখো নোট প্রায় মানে বলতে পারো যে নোটের থেকেই নোটের মধ্যেই সব উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তবুও ভিডিওটা যারা বাইরের স্টুডেন্ট দেখছো সবার জন্য আমি উত্তরগুলো একটু করে দিচ্ছি। ইন্টারফেরন কি, যে ইন্টারফেরন হচ্ছে যে এক ধরনের মানে সাইটোকাইন, যা ধরো ভাইরাস আক্রান্ত কোষ, তারপর হচ্ছে যে টিউমার কোষ বা মানে টিউমার বা ধরো পরজীবী সংক্রামিত কোষ, এগুলো থেকে বেরোতে পারে আর কি। তিনটে কথাই তুমি লিখবে, ঠিক আছে। আর মানে এই তারপর প্রশ্নটা দিয়েছে যে একজন ব্যক্তিকে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদানে এদের ভূমিকাটা কি। এটা মেনলি ধরো ভাইরাস কোষটাকে আক্রমণ করেছে, ঠিক আছে, এই ভাইরাস কি চেষ্টা করে যে তার একাধিক কপি তৈরি হতে, তো সেই কপি তৈরিতে বা তার রেপ্লিকেশনে সেটা হচ্ছে বাধা দেয়, ঠিক আছে। দুটো কারণ হয়, তাদের রেপ্লিকেশনে বাধা দেয় এবং ধরো ম্যাক্রোফাজ বলো, এনকে কোষ বলো, এই ধরনের কোষ যেগুলো আমাদের সুরক্ষিত রাখতে পারে তাদেরকে সক্রিয় করে দেয়, তাদেরকে ইন্টারফেরন সক্রিয় করে দেয়। বা সঙ্গে চাইলে তুমি একটু উদাহরণও দিয়ে দিতে পারো, আমার নোটে আছে। আচ্ছা, তারপরে চলে আসবো বেকার ইস্টের বিজ্ঞানসম্মত নাম কি। এটা হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি, যেটা অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না। তোমরা বিজ্ঞানসম্মত নাম যখন লিখছো, হ্যাঁ, বিজ্ঞানসম্মত নামের নিচে আমি একটু দেখিয়েই দিচ্ছি, ধরো অবশ্যই লিখে আন্ডারলাইন করে দেবে। ধরো স্যাকারোমাইসিস, এটা তোমরা অবশ্যই জানো, ছোট থেকে জেনে আসছো, HAROMYCES, এটা লিখে সেরিভিসিও লিখতে পারো বা স্যাকারোমাইসিস SP ডট এরকম করে দিতে পারো। তো এক্ষেত্রে যখন করবে এটাকে নিচে আলাদা করে আন্ডারলাইন করবে, আর এবং মানে এটা জেনাস বা গণের ফার্স্ট লেটারটা বড় হাতের করবে। তোমরা 12-এ উঠে গেছো, তোমরা যদি বিজ্ঞানসম্মত নাম বাংলায় লেখো, ঠিক আছে, তাহলে কিন্তু কেটে 0 দিয়ে দেবে, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। সো বিজ্ঞানসম্মত নাম ইংলিশেই লিখতে হবে এবং তোমাকে বানান ভুল করলেও নাম্বার পাবে না, এটা কিন্তু মনে রাখবে। এর একটি কাজ, এটা মেনলি পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপরের প্রশ্ন দিয়েছে দেখো হাইব্রিড ভিগার কি। হাইব্রিড ভিগার হচ্ছে ধরো বড় আয়তন বলো বা অধিক বৃদ্ধি ক্ষমতাযুক্ত তুমি কোনো একটা মানে সংকর অপত্য তৈরি করতে চাইছো, ঠিক আছে, সংকর অপত্য তৈরি করতে চাইছো, তো সেই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি হাইব্রিড ভিগার বা হেটেরোসিস আমরা বলে থাকি। এবং ধরো ভুট্টা গাছে এটা তুমি দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এই 4টে প্রশ্ন আমি বলে দিলাম, এই 4টের মধ্যে যে কোনো তোমাকে দুটো লিখতে হবে। তাহলে আমাদের সেকশন A শেষ হয়ে গেল। এরপর আমরা চলে আসবো সেকশন B। দেখো সেকশন বিতে আমি যারা যারা আমাদের সাজেশন তোমরা অলরেডি নিয়েছো, প্রচুর ছাত্রছাত্রী সাজেশনটা নিয়েছো, দেখো এই ধরনের প্রশ্ন, এটা মানে এইগুলো কিন্তু সাজেশনও আমি দিয়েছিলাম। আমি তো বোর্ডের প্রশ্নটা কালকে দেখলাম, কিন্তু তার আগে আমি সাজেশন দিয়ে দিয়েছিলাম, সেখানে দেখো বেশ কিছু প্রশ্ন কিন্তু সেই সাজেশনের মধ্যে থেকেই এসেছে। তো সেক্ষেত্রে একটা তুমি একদম কনফিডেন্ট থাকতে পারো যে আমার গোটা সাজেশনটা যেটা আমি দিচ্ছি সেটা করে গেলে তুমি HS ফাইনাল এক্সামে 35-এ 35 পাবি আশা করছি। তো তার জন্য যারা যারা সাজেশনটা এখনো সংগ্রহ করোনি বা সংগ্রহ করতে চাও, আমাদের যে অ্যাপ আছে বায়ো উইজার্ড দেবাংশু, এই অ্যাপে তোমরা চলে যেতে পারো। এই অ্যাপের মধ্যেই আমাদের সাজেশন কোর্সটা পেয়ে যাবে। টোটাল সবার সুবিধার জন্য খুবই কমই প্রাইস রাখা আছে, 99। এর মধ্যে টোটাল সাজেশন পিডিএফটা দেওয়া আছে এবং তার সাথে সাথে তার যে উত্তরগুলো তুমি পেয়ে যাবে। উত্তরগুলো কিভাবে পাবে বা উত্তরগুলোর জন্য আমি কিছু ডিসকাশন ভিডিও করে দিয়েছি এবং উত্তরগুলো মানে কিছু লিখিতভাবেও সেখানে কিন্তু দেওয়া আছে, লিখিতভাবেও দেওয়া আছে। তো ডিসকাশন ভিডিওর সাথে ওই লিখিত অংশটাকে কম্পেয়ার করলে তোমার পুরোটা তোমার কিন্তু ওখানে তোমরা সলভ পেয়ে যাবে, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো। এরপর চলে আসবো ক্লোনিং ভেক্টর PBR322 অরি এবং রেস্ট্রিকশন সাইটের। এখানে বলছে যে ভূমিকা লেখো। দেখো অরিটা কি, যে ডিএনএ প্রতিলিপিকরণ এইখানে শুরু হয়, ঠিক আছে, অরিজিন থেকে এসছে অরি, ডিএনএ প্রতিলিপিকরণ এখানে শুরু হয়। আর রেস্ট্রিকশন সাইটের ভূমিকাটা কি না, রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে তোমার এই জায়গাটাকে কাটে, রেস্ট্রিকশন এনজাইম এই জায়গাটাকে কাটে, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে প্যালিন্ড্রোমিক সজ্জা কাকে বলে। প্যালিন্ড্রোমিক সজ্জা বুঝতেই পারছো, যে সেই বাংলায় বলে না যে কি বলবো, ধরো এক ব্যক্তির নাম রমাকান্ত কামার, তো এই ধরনের মানে ধরো লেফট টু রাইট এবং রাইট টু লেফট যখন সেম ভাবে পড়তে লাগে, তো সেটাই হচ্ছে প্যালিন্ড্রোমিক সজ্জা। এবার এটা তো আর মানে আমাদের দেহের মধ্যে এরকম ভাবে থাকবে না, তাহলে আমাদের দেহের মধ্যে কি থাকবে, আমাদের দেহের মধ্যে ATGC করে থাকবে। তাহলে ATGC করে যখন কোনো একটা সজ্জা থাকবে, যখন একটা কোনো সিকোয়েন্স থাকবে, সেটাকে যদি ধরো তুমি 5 to 3, সেটাকে ধরো 5 to 3 আর 3 to 5 সেম পড়ো, তাহলে তাকে আমরা প্যালিন্ড্রোমিক সজ্জা বলবো।
ধরো তোমাকে বোকা বানানোর জন্য এরকম একটা প্রশ্ন দিয়ে দিল, TAAT, এটা কি একটি প্যালিন্ড্রোমিক সজ্জা? একটা কথা আছে না, जो दिखता है वो होता नहीं। তো এখানে ব্যাপার হচ্ছে যে এটা দেখে তোমার মনে হচ্ছে, এখানে দেখে তোমার মনে হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার প্যালিন্ড্রোমিক সজ্জা, কিন্তু এটা কিন্তু প্যালিন্ড্রোমিক নয়। কেন কি, এটা ডিএনএর ক্ষেত্রে এর উল্টো তন্ত্রীটাও তো তোমাকে একে একে তবে তুমি বুঝতে পারবে। আবার ধরো GAATTC, সরি, এটা ক্যামেরা থেকে বেরিয়ে গেছিল। আচ্ছা, এইটা কিন্তু প্যালিনোমিক সজ্জা নয়, এটা নয়, ঠিক আছে। GAATTC, এটাকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না প্যালিন্ড্রোমিক, কিন্তু দেখো এর উল্টো দিকে তুমি যদি চার ঘাপের সূত্র অনুযায়ী লিখলে কি কি আসবে? GAATTC, এটা কিন্তু একটা প্যালিন্ড্রোমিক সজ্জা। তো এরকম ভাবে তুমি একটা লিখতে পারো, 5 3 3 5, এরকম একটা প্যালিনোমিক সজ্জার উদাহরণ তুমি কিন্তু দিতে পারো, ঠিক আছে। কাকে বলে, এ দেখো আমি উদাহরণ এখানে আবার চেয়েওছে, তাহলে ওই উদাহরণ আমি দেখিয়ে দিলাম। GAATTC বলছে ওই সজ্জাক্রমকে কাটতে পারে, কর্তন করতে পারে এমন একটা রেস্ট্রিকশন উৎসেচকের নাম বলো। ইকো R1 তুমি বলতে পারো, ইকো R1 এটাকে কাটে, ঠিক আছে। এরপর আমরা যেখানটা চলে আসবো হচ্ছে যে গ্রেজিং খাদ্য শৃঙ্খল এবং ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের পার্থক্য বলো। আমি সাজেশনে কিন্তু এই জায়গাটা জোর দিয়েছি, যারা সাজেশনটা অলরেডি নিয়ে নিয়েছো, আমি 2-3 দিন আগেই দিয়েছিলাম, দেখো সেই জায়গা থেকেই কিন্তু বোর্ডের মডেল প্রশ্ন অলরেডি এসেছে, তাহলে তুমি এক্সপেক্ট করতেই পারো ফাইনালেও সাজেশন যা দিয়েছি তার বাইরে আসবে না। তো গ্রেজিং খাদ্য শৃঙ্খল ও ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের পার্থক্য, এক্ষেত্রে তুমি মানে কি বলবে? দেখো, খাদ্য শৃঙ্খলের জায়গাটা আমাদেরকে খুব ভালো করে করতে হবে, এবং খাদ্য শৃঙ্খলের জায়গাটা যখন আমরা করব তখন বিভিন্ন প্রকৃতির যে খাদ্য শৃঙ্খল আছে সবটা মানে সেটাকে আমাদেরকে পড়তে হবে। গ্রেজিং এর ক্ষেত্রে কি হয় না, মেনলি উৎপাদক থেকে এটা শুরু হয়, আর ধরো মানে সেকেন্ড যে স্তরটা থাকে সেখানে তৃণভোজী থাকে আর কি, ঠিক আছে। আর ডেট্রিটাসের ক্ষেত্রে তুমি সংজ্ঞাও তার সাথে একটা জুড়ে দিতে পারো। ডেট্রিটাসের ক্ষেত্রে হচ্ছে ডেট্রিটাস থেকে শুরু হবে, এবং দ্বিতীয় স্তরে হচ্ছে তো ডেট্রিটিভোর, এরা জেনারেলি থাকে। এবং কোথায় দেখা যায়, দু একটা উদাহরণ চাইলে তুমি বলে দিতে পারো, আমার যারা নোটে নিয়েছো সেখানেও তোমরা পেয়ে যাবে, বা তোমার যে বই তুমি ফলো করো সেখানেও তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এইটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি সাজেশনে দিয়েছি। রামসার সাইট বলতে কি বোঝো? দেখো, রামসার সাইট বলতে কি বোঝো, এইটা পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি রামসার সাইটের নাম উল্লেখ করো। রামসার সাইট কি অ্যাকচুয়ালি, মানে ধরো ইরানের রামসারে একটা সম্মেলন হয়েছিল 1971, সেখানে ধরো একটা ঠিক হয়েছিল, ধরো প্রাকৃতিক বা কৃত্রিম, স্থায়ী বা অস্থায়ী, বদ্ধ বা প্রবাহমান, গভীর বা অগভীর, এরকম যে বৈশিষ্ট্যগুলো বললাম, হ্যাঁ, যদি কোনো মানে এই ওয়ালা জলাশয়গুলোকে আমরা রামসার সাইট হিসেবে নির্ধারণ করেছিলাম। এবং এই রামসার সাইটের সঙ্গে আরো কিছু দু একটা পয়েন্ট অ্যাড করলে ভালো হয়, নোটে তোমরা পেয়ে যাবে। তো পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি রামসার সাইটের নাম উল্লেখ করো, একটা ধরো সুন্দরবন বলতে পারো, আর একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি বলতে পারো, ঠিক আছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আমি যে বিভিন্ন চ্যাপ্টারের যে সাজেশনগুলো দিয়েছি এরকম একদম টাইপ করে সেখানে দেওয়া আছে, দেখো এরকম টাইপ করে দেওয়া আছে, এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন দেওয়া আছে। তো তোমরা চাইলে অ্যাপ থেকে সাজেশনটা সংগ্রহ করতে পারো, এই জায়গাগুলোকে তোমরা করবে, এবং তার উত্তরও কিন্তু ডিসকাশন ভিডিও অ্যাপে পেয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো সেকশন বি, যেটা 3 নম্বরের জন্য আছে। এটা কিভাবে সলভ করবে? দেখো, প্রথমেই আছে বিনাইন টিউমার কেন, এখানেও দেখো চারটের মধ্যে যে কোনো দুটো। বিনাইন টিউমার ম্যালিগন্যান্ট টিউমারের থেকে কম বিপজ্জনক কেন? 1 নম্বর আছে, তাই আমরা একটাই পয়েন্ট বলতে পারি যে এরা হচ্ছে নন মেটাস্ট্যাটিক বিনাইনটা, ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে মেটাস্ট্যাটিক, মানে এরা ছড়িয়ে পড়ার ক্ষমতা আছে ম্যালিগন্যান্ট টিউমারের, বিনাইনের সেটা ক্ষমতা নেই। এর সাথে এটা বলতে পারো, চাইলে তুমি এর সাথে আরো দু একটা পয়েন্ট অ্যাড করে দিতে পারো, এই জন্য কম বিপজ্জনক। আর তোমাকে যদি বলে, দেখো বলেছে যে ক্যান্সারের কারণ, ক্যান্সার তো কার্সিনোজেনের জন্য হয় বলতে পারো, তবে শুধু কার্সিনোজেন লিখবে না, 2 নম্বর দিয়েছে। কার্সিনোজেনের একটা উদাহরণও দিতে পারো, এক্সরে বলো, ইউভি বলো। তার সাথে ধরো যে মানে টিউমার সাপ্রেসার জিন আমাদের দেহে যেগুলো আছে, তো টিউমার সাপ্রেসার জিনগুলো ধরো যদি নিষ্ক্রিয় হয়ে যায়, নাম শুনেই বুঝতে পারছো টিউমার সাপ্রেস, মানে টিউমার হতে যে বাধা দেবে, সাপ্রেস করবে, তো সেটা যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার চান্স কিন্তু বেড়ে যায়। আবার আমাদের দেহে প্রোটো অঙ্কোজিন যেগুলো থাকে সেগুলো যদি অঙ্কোজিনে পরিণত হয়ে যায় তাহলেও কিন্তু ক্যান্সারের চান্স বেড়ে যায়। এর মধ্যে 3টে বললাম, দুটো লিখে দিতে পারো। এরপর তারপরের প্রশ্ন কি বলেছে দেখো, 45 বছর বয়সী একজন রোগীর দেহে নিয়ে এই লক্ষণগুলো দেখা যায়: উচ্চ জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্ট, পেশি ব্যথা, মাথা ব্যথা, স্বাদ গন্ধের অবলুপ্তি। বলছে রোগী কোন রোগে ভুগছেন, এটা তোমাদের নতুন সিলেবাসে ঢুকেছে, এটাও আমি সাজেশনে দিয়েছি, ঠিক আছে। তো এটা কোন রোগে ভুগছেন, এটা হচ্ছে দেখো, এটা উত্তর হবে কোভিড-19।
রোগের নিশ্চিতকরণ কিভাবে করা হবে? আরটি-পিসিআর, হ্যাঁ, এটা আরটি-পিসিআর করে করা হয়। রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম বলো। রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম হচ্ছে SARS-CoV-2। এটা আমরা সবাই জানি, করোনার সময় থেকে মানে এরা আমাদেরকে জ্বালিয়ে আসছে, ঠিক আছে, SARS-CoV-2। আচ্ছা, তারপরে দেয়া আছে দেখো সন্ধান প্রক্রিয়ায়, সব প্রশ্ন আছে সন্ধান প্রক্রিয়ায় অণুজীবের ভূমিকা। অণুজীব বলতে এখানে ধরো ব্যাকটেরিয়া বলো বা ইস্ট বলো, এরা অক্সিজেনের অনুপস্থিতিতে কিছু কিছু জিনিস তৈরি করে। কি কি তৈরি করে? যেমন ধরো আমরা জানি যে ধরো গ্যাস তৈরি করতে পারে, মানে CO2, অ্যালকোহল তৈরি করতে পারে। তো এই প্রক্রিয়াটাই সন্ধান, এটা তোমরা কিছুটা ক্লাস 11-এও পড়ে এসেছো। বলছে এখানে দুটো খাদ্যদ্রব্য, দুটো পানীয়ের নাম। দুটো খাদ্যদ্রব্য হিসেবে তুমি পনির বলতে পারো, বা দই বলতে পারো। আর পানীয়ের মধ্যে হচ্ছে বিয়ার বলতে পারো, ওয়াইন বলতে পারো। হলো। তারপরে দিয়েছে দেখো এসসিপি। এগুলো সব যেগুলো বলছি দেখো আমার সাজেশনে ছিল, বা এসসিপিটাও সাজেশনে দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট এসসিপি কিন্তু এবারের জন্য। এককোষী প্রোটিন বলতে কি বোঝো? এককোষী প্রোটিন কাকে বলে? মেনলি এক্ষেত্রে আমি কার কথা বলবো না, সায়ানোব্যাকটেরিয়ার কথা বলবো। আমি এক্ষেত্রে মেনলি সায়ানোব্যাকটেরিয়ার কথা বলবো। ধরো সায়ানোব্যাকটেরিয়া বা ধরো ছত্রাকের কোষ থেকে যেগুলো নিষ্কাশিত আর কি প্রোটিন জাতীয় এক ধরনের বস্তু, যা মানুষ বা ধরো অন্যান্য কিছু মানে পশু, বা সেটা গরু হতে পারে, তাদের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তো সেগুলোই হচ্ছে এসসিপি। এসসিপির উদাহরণ একটা বিভিন্ন বলা যায়, আমি একটা লিখে দিচ্ছি। ধরো একটা ছত্রাকের আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, অ্যাসপারজিলাস। কিরম ভাবে লিখছি দেখো, অ্যাসপারজিলাস, আন্ডারলাইন করবে ORIZ, ORYZAE। ওকে, এরকম ভাবে আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে। আন্ডারলাইন যদি না করো, বা এইটা প্রথমটা যদি বড় হাতের না করো, তাহলে কিন্তু কেটে দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু কেটে, অন্তত বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে কিন্তু কোনো তুমি ক্রেডিট বা কোনো নাম্বার কিন্তু তুমি পাবে না। বি কেয়ারফুল। আচ্ছা, আচ্ছা, বায়োফর্টিফিকেশনের গুরুত্ব। বায়োফর্টিফিকেশন কাকে বলে সেটাও সঙ্গে একটু অ্যাড করে দিতে পারো আমার নোটে যেগুলো আছে। এখানে গুরুত্ব চেয়েছে, সেটা না, ওটা না বলে শুধু গুরুত্ব বলে দিতে পারো, যে মানে ফসলের পুষ্টিগুণ অ্যাকচুয়ালি বাড়াতে সাহায্য করে। তারপরে চলে আসবো জিএমও কি। তারপরে কি জানতে চাইছে দেখো, জিএমও কি। এই প্রশ্নের ক্ষেত্রে আমরা বলবো যে জীবের যে ডিএনএ আছে, ঠিক আছে, নিজস্ব যে ডিএনএ আছে, সেই ডিএনএ কে আমরা কখনো কখনো মডিফাই করি, সেই ডিএনএ কে আমরা কখনো কখনো মানে পরিবর্তন করি, ঠিক আছে। এবার পরিবর্তন করে যে ধরনের প্রাণীগুলো তৈরি হয়, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, যে তাদেরকে কি বলি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, ঠিক আছে। তো এরকম এই ধরনের ক্ষেত্রে তোমাদের দেখবে অনেকে তো মানে প্র্যাকটিক্যাল বইয়ে তো জিএমও হয়তো তোমরা অনেকে প্রজেক্টও করেছো, সেটাই জিএমও বলা হয়। আচ্ছা, তারপরে বলছে যে নিম্নলিখিত ক্ষেত্রে ট্রান্সজেনিক প্রাণীর ভূমিকা লেখো। টিকা সুরক্ষা। টিকা সুরক্ষা বলতে কি বোঝানো হচ্ছে, যে মানে টিকা সুরক্ষার ক্ষেত্রে আমরা মেনলি কাকে ইউজ করি? ট্রান্সজেনিক ইঁদুরকে ইউজ করি, ঠিক আছে, ট্রান্সজেনিক ইঁদুরকে ইউজ করি। আবার জৈবিক পণ্য, যেটাকে বায়োলজিক্যাল প্রোডাক্টস বলা হচ্ছে, বায়োলজিক্যাল প্রোডাক্টস, এটা হচ্ছে ধরো তোমাকে উদাহরণ দেবো, ধরো একটা রোজির নাম শুনেছো তো তোমরা। রোজি হচ্ছে কি বলতো? রোজি হচ্ছে একটা ট্রান্সজেনিক গরু। রোজি হচ্ছে একটা ট্রান্সজেনিক গরু, ঠিক আছে। তো মানে এদের এদের মানে যে দুধটা, সেটা মানব প্রোটিন সমৃদ্ধ হয়। মোটামুটি আনুমানিকভাবে বলা যেতে পারে যে এদের 1 লিটারের 2.4 গ্রাম, ঠিক আছে, মানে 1 লিটার 2.4 গ্রাম, 2.4 গ্রাম পার লিটার, 2.4 গ্রাম পার লিটার। তো এইরকম ভাবে এটা পাওয়া যায়, এই প্রোটিন সমৃদ্ধ অংশটা এটা পাওয়া যায়। আচ্ছা, তারপরে দেখা আছে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন কাকে বলে। এটা এক কথায় বললাম এতদিনে তোমরা নিশ্চয়ই যে যেখানে পড়েছো, রেডি করেছো, বা আমার ছাত্রছাত্রীদের তো আমি রেডি করিয়েছি, নোটে তো পরিষ্কার লেখাও আছে। আমি এখন তোমাকে জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা এতদিনে জানো নিশ্চয়ই, যে বাইরের জিনটা যখন মানে একটা ভেক্টরের একদম রেস্ট্রিকশন স্থানে আমরা ঢুকিয়ে দেবো, প্রবেশ করাবো। বাইরের জিনটা ভেক্টরের রেস্ট্রিকশন স্থানে প্রবেশ করাবো। তো তুমি মনে করো যে একটা জায়গা আছে, যে একটা ট্রেনে 4টে সিট আছে, একটা ট্রেনে কি হয়েছে, 4টে সিট আছে, একটা ট্রেনে 4টে সিট আছে একটা জায়গায় আর কি, ঠিক আছে, 4টে সিট আছে। এই 4টে সিটের মধ্যে এই 3 নম্বর জায়গাটা, তুমি এই 3 নম্বর জায়গায় একটা লোক বসে আছে, তাহলে এই 3 নম্বর জায়গাটাকে তো তুমি আবার এখানেই বসতে চাইছো, তাহলে একমাত্র অপশন হচ্ছে এই লোকটাকে এই সিট থেকে উঠে যেতে হবে। তার মানে আমি কোনো একটা সময় দেখলাম তুমি এই সিটটায় বসে আছো, তার মানে আমি কি বুঝবো, যে ওই লোকটা বসে বসে ওর যে সুবিধাটা হতো, সেই সুবিধাটা সে নিশ্চয়ই পাচ্ছে না, তাই তো। এখানেও তাই, ধরো কোন একটা নিজস্ব জিন সেই জায়গাটায় আছে, সেখানে আমি যদি একটা বাইরের থেকে জিন প্রবেশ করাই, তাহলে এই যে জিন, এর যে নিজস্ব কাজটা ছিল, তা সেটা নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে। তো এটাই এক কথায় বলতে গেলে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন, ঠিক আছে। এবং পরের প্রশ্নটা কি দিয়েছে দেখো, গ্যালাক্টোসাইড উৎসেচকের জিনের মধ্যে কাঙ্ক্ষিত জিন প্রবেশ করিয়ে একটি রিকম্বিনেন্ট ভেক্টর তৈরি করা হলো, এবং ওই ভেক্টরকে একটি ব্যাকটেরিয়ামে প্রবেশ করানো হলো।
এক্ষেত্রে নন রিকম্বিনেন্ট কলোনি থেকে রিকম্বিনেন্ট কলোনিকে নির্বাচন করতে তোমাকে সাহায্য করবে এমন একটা পদ্ধতি ব্যাখ্যা করো। তো এটাকে ব্লু হোয়াইট স্ক্রিনিং আমি সাজেশনে দিয়েছি। ব্লু হোয়াইট স্ক্রিনিংটা তোমরা নিশ্চয়ই জানো, তো ব্লু হোয়াইট স্ক্রিনিংটাই লিখে দেবে। আমি খুব সিম্পল ভাবে একটা জাস্ট এখানে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। ধরো মানে আমরা কি জানি যে ল্যাগ যে জেড জিনটা কি করে, বিটা গ্যালাক্টোসাইডকে এনকোড করে, তাই তো? বিটা গ্যালাক্টোসাইডেজকে এনকোড করে। তো এবার কি হয় যে একটা তোমার হচ্ছে যে ওই পুষ্টি মাধ্যমে উপস্থিত থাকে হচ্ছে তোমার ধরো এক্স গ্যাল। তো এখানে তুমি যদি ওই বিটা গ্যালাক্টোসাইডেজকে দিয়ে দাও, তাহলে যদি ব্লু কালার আসে তাহলে জানবে কিন্তু নন রিকম্বিনেন্ট, আর হোয়াইট কালার এলে কিন্তু রিকম্বিনেন্ট। ঠিক আছে, এগুলো আশা করি তোমাদের বোঝা আছে, আমি জাস্ট হিন্টসটা এখানে দিয়ে দিলাম, এইভাবে লিখতে হবে। তারপরে এরকম একটা ছবিওয়ালা প্রশ্ন থাকার চান্স খুবই বেশি। আচ্ছা, এখানে দেখো ডিএনএ খণ্ডকগুলিকে এ থেকে বির দিকে অগ্রসর হতে দেখা যায় কেন? ডিএনএ খণ্ডকগুলিকে এ থেকে বি এর দিকে অগ্রসর হতে দেখা যায় কেন? সিম্পল, ডিএনএ হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে ডিএনএ নেগেটিভ চার্জ বলে ডিএনএ কে এ থেকে বি এর দিকে যেতে দেখা যাবে, ডিএনএ এ থেকে বি এর দিকে যেতে দেখা যাবে। তারপর বলছে ডিএনএ খণ্ডকগুলি পৃথক করার জন্য কোন মাধ্যম ব্যবহার করা হয়? এটা হচ্ছে অ্যাগারোস জেল মাধ্যম ব্যবহার করা হয়। তারপরে দিয়েছে অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যবহার করার জন্য পৃথকীকৃত ডিএনএ খণ্ডকগুলিকে কিভাবে দৃশ্যমান করা যায়? এটা ইটিবিআর দিয়ে মেনলি হয়, ঠিক আছে, ইথিডিয়াম ব্রোমাইড আর কি। তবে ইটিবিআর এখন আজকাল সবসময় ব্যবহার করা হয় না, ওর কিছু কার্সিনোজিন বা কিছু সমস্যার জন্য আর কি। তো ইটিবিআর ব্যবহার করা হয়, তো আমি মডেল কোশ্চেন পেপার 1টা তো পুরোটা সলভ করে দিচ্ছি। মডেল কোশ্চেন পেপার 2টা আমি কি সলভ করাবো? তোমরা কি চাও তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাও। আচ্ছা, আর আবারও বলছি, তোমরা এই গোটা বইটার পিডিএফ আমি গতকালই দিয়ে দিয়েছিলাম, তবুও যারা পাওনি বায়ো ইউজার দেবাংশু অ্যাপটা ডাউনলোড করবে, ডাউনলোড করে নাম্বার দিয়ে লগ ইন করে হচ্ছে যে ফ্রি মেটেরিয়ালে চলে যাবে, একদম ফ্রি মেটেরিয়ালে দেখবে পুরো পিডিএফটা তুমি ফ্রিতে পেয়ে যাবে, পুরো পিডিএফটা গোটা বইয়ের বায়োলজি বইয়ের পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেওয়া আছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নিম্নলিখিতগুলির ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে কি আছে, তোমরা আরো একটা কাজ করতে পারো, এই ভিডিওর ডেসক্রিপশনে কিছু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানেও তোমরা জয়েন করতে পারো। সেখানেও আমি টাইম টু টাইম কিছু ফ্রি মেটেরিয়াল বা যখন বিভিন্ন সাজেশনের পিডিএফ ইত্যাদি পোস্ট করব, সেখান থেকে তোমরা অবশ্যই হেল্প পাবে এই এইচএস এর সময়। আচ্ছা, রেস্ট্রিকশন উৎসেচকটা কি তোমাকে জানতে চাইছে, যে এইগুলোর ভূমিকা বলো, এগুলোর কি কি কাজ করে এটা বলো। তো রেস্ট্রিকশন উৎসেচক মেনলি যেটা করে তোমার হচ্ছে যে এর প্যালিন্ড্রোমিক সজ্জাটাকে চেনে, সোজা কথা, প্যালিন্ড্রোমিক সজ্জাটাকে চিনতে এই রেস্ট্রিকশন উৎসেচকটাকে কাজে লাগে এবং ডিএনএ কে কেটে দেয়। এটা খুব মানে ওপর বললাম, একটু ডিটেলসে বললে কি বলবো, যে সুগার ফসফেট যে ব্যাকবোনটা সেটাকে কেটে দেয়। তারপর হচ্ছে প্লাজমিডটা কি করে না, প্লাজমিড আমরা জানি, ছোট থেকে পড়ছি, 11এও পড়েছি, যে ব্যাকটেরিয়ার ছোট ছোট কিছু বৃত্তাকার আর কি মানে স্বপ্রতিলিপি তৈরিকারী অংশ। ধরো ব্যাকটেরিয়ার যদি আমি বলি, তোমরা সবাই জানো যে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব ডিএনএ বাদে কিছু এরকম সিসিসি যেগুলো কোভ্যালেন্টলি ক্লোজ সার্কুলার এরকম ডিএনএ থাকে, যেগুলো কি প্লাজমিড বলা হয়, ডাবল স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এগুলোকে প্লাজমিড বলা হয়, এগুলো এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বলা হয়। আচ্ছা, আর তোমার হচ্ছে যে এরা ভেক্টর হিসেবে কাজ করে। আর ডিএনএ লাইগেজ এটা কি মেনলি করে না, ধরো বাইরের যে ডিএনএটা আছে, বহিস্থ যে ডিএনএ, সেটাকে যখন প্লাজমিডের সাথে আমরা জুড়ে দেবো, সেই জুড়তে কাজে লাগে হচ্ছে ডিএনএ লাইগেজ, ঠিক আছে, ডিএনএ লাইগেজ। তারপরে দেওয়া আছে দেখো, একটি স্থানকে জীববৈচিত্র্যের হটস্পট রূপে বিবেচনা করার জন্য প্রয়োজনীয় দুটি শর্ত বলো। এটা হচ্ছে প্রয়োজনীয় মানে দুটো শর্ত হচ্ছে যে প্রথম শর্ত হচ্ছে যে মোটামুটি 1500 ভাস্কুলার উদ্ভিদ থাকতে হবে। এন্ডেমিজম কথাটা অবশ্যই লিখবে কিন্তু, হ্যাঁ, শর্তের মধ্যে এন্ডেমিজম কথাটা অবশ্যই লিখবে, আর 1500 ভাস্কুলার উদ্ভিদ থাকতে হবে, এবং স্থানীয় যে সেখানকার উদ্ভিদ প্রজাতি তার 70% বিলুপ্ত হয়ে গিয়ে থাকতে হবে, বিলুপ্ত প্রায় হয়ে গিয়ে থাকতে হবে। এই রকম এই দুটো পয়েন্ট যেন অবশ্যই থাকে, এটা হটস্পট রূপে বিবেচনা করার শর্ত। তারপরে দেওয়া আছে ভারতের দুটো জীববৈচিত্র্য হটস্পটের নাম বলো। সবাই জানি পশ্চিমঘাট, পূর্ব হিমালয়, সুন্দরল্যান্ড, যা খুশি বলতে পারো। আচ্ছা, তারপরে দেখি এখানে একটা ছবি দিয়েছে, কতটা ছবিটা একটু অস্পষ্ট আছে বই। এটা জন্মহার, এটা অভিবাসন যেটাকে ইমাইগ্রেশন বলা হচ্ছে, এটা মৃত্যুহার ডেথ, আর এটা প্রবাসন যেটাকে ইমাইগ্রেশন বলা হচ্ছে, আর এটা পপুলেশন ঘনত্ব। তো এখানে এ বি সি ডি এরকম দেওয়া আছে, তোমাকে বলছে এবিসিডি কি বা এবিসিডি কি নয়, তোমাকে বলছে এবিসিডির মধ্যে কোনটি জনসংখ্যা বৃদ্ধি এবং কোনটি জনসংখ্যার হ্রাসকে নির্দেশ করে। তো অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে জন্ম যেটা মানে বি এবং আই, কোনটা বি এবং আই,
এটা হচ্ছে তোমার, এরা হচ্ছে তোমার জনসংখ্যা বৃদ্ধিকে নির্দেশ করছে, এবং ডি আর ই এরা হচ্ছে জনসংখ্যার হ্রাসকে নির্দেশ করছে। কারণ এটা বার্থ, এটা ইমাইগ্রেশন মানে কতজন ভেতর এখানে সেই এলাকায় ঢুকেছে, এটা ডেথ, আর ইমাইগ্রেশন কতজন সেই এলাকা ছেড়ে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো তারপরে দেখো একটি শস্যাগারে 50টি ইঁদুর ছিল, আরো 10টি ইঁদুর শস্যাগারে প্রবেশ করে, মোট ইঁদুরের মধ্যে 5টি ইঁদুরকে বিড়াল খেয়ে ফেলে। যদি বিবেচনাধীন সময়কালে 6টি ইঁদুর জন্মগ্রহণ করে এবং 5টি ইঁদুর শস্যাগার ছেড়ে চলে যায়, তাহলে সেই সময় প্রাপ্ত ইঁদুরের অন্তিম জনসংখ্যা নির্ণয় করো। এটা তোমরা করো, আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি, এটা করে আমাকে কমেন্ট করে জানাও তো কত উত্তর আসছে। দেখো তোমাকে আমি উত্তর বললে দেখো আমরা জানি, ধরো অন্তিম সময়কালটাকে আমি এনটি ধরলাম, তাহলে প্রাথমিক সময়কালটাকে আমি N0 ধরলাম, তার সাথে বি মানে যেটা বললাম যে বার্থ প্লাস ইমাইগ্রেশন মাইনাস ডেথ প্লাস ইমাইগ্রেশন, এই সূত্রটা দিয়ে উত্তর হবে, ঠিক আছে। এটা হচ্ছে অন্তিম জনসংখ্যা, অন্তিম সংখ্যা, এটা হচ্ছে প্রাথমিক সংখ্যা, কতগুলো জন্মেছে, কতগুলো এসেছে, কতজন বা কতগুলো হচ্ছে মারা গেছে, আর কতগুলো হচ্ছে যে ইমাইগ্রেট করে গেছে মানে সেই এলাকা ছেড়ে চলে গেছে। এই সূত্রটা দিয়ে অঙ্কটা কষে কমেন্টে জানাও, আমি কমেন্টে রিপ্লাই দেবো। কমেন্টে জানাও যে তোমার কত ভ্যালু এলো। খুব সোজা একটা অঙ্ক, মানে কনসেপচুয়াল একটা অঙ্ক দিয়েছে। তারপর দিয়েছে যদি একটি নতুন আবাসস্থলে সবেমাত্র উপনিবেশ স্থাপিত হয়, তাহলে জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিতকারী উপরোক্ত 4টি প্রভাবকের মধ্যে কোন প্রভাবকের অবদান সর্বাধিক? খুব সোজা, এটা ইমাইগ্রেশন উত্তর হবে। হ্যাঁ, ইমাইগ্রেশনটা সব থেকে বেশি ভ্যালুয়েবল, ইমাইগ্রেশন, আই। ওকে, আচ্ছা। তারপরে চলে যাবো, দেখো এখানে একটা ছবি দিয়েছে, বিশ্ব বৈচিত্র্যের একটা পাই চার্ট দেওয়া হলো, এবিসিডি কে চিহ্নিত করতে বলেছে। আমি এখানে এবিসিডি কে তোমাকে আমি চিহ্নিত করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে যে এই পাই চার্টটা দেওয়া আছে, এটা কিছুই না, একটা জীব বৈচিত্র্যের পাই চার্ট। তো এখানকার মধ্যে আমি এখানে তোমাকে লিখেই দিচ্ছি যে দেখো যেটা এ বলা আছে, ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যেটা এ বলা আছে সেটা হচ্ছে ম্যামাল, স্তন্যপায়ী। যেটা বি বলা আছে সেটা হচ্ছে বার্ড। যেটা সি বলা আছে রেপটাইল বা সরীসৃপ। যেটা ডি বলা আছে সেটা অ্যামফিবিয়া। এই ডি মানে এই ঘরটা, এটা হচ্ছে অ্যামফিবিয়া, উভচর হলো। তাহলে এবিসিডি কে আমি চিহ্নিত করে দিলাম। এবিসিডি কে এবার বলছে কোন মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা এখানে সব থেকে বেশি। পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে যে মাছের কথাই বলছে, ঠিক আছে। মেনলি অস্থিযুক্ত মাছ চাইলে লিখতে পারো। এদের প্রায় এদের প্রায় 21,000-এর বেশি প্রজাতি পাওয়া যায়। আচ্ছা, সম্প্রতি বিলুপ্ত প্রাণীর বা দুটি প্রাণীর উদাহরণ দিতে বলেছে। একটা ডোডো পাখি, আমরা সবাই জানি, র্যাফাস, এদের বিজ্ঞানসম্মত নামটা একটু লিখে দিলে ভালো হয়। র্যাফাস, তুমি অন্যও লিখতে পারো, আমি যেটা বলছি এটাই তোমাকে বলতে হবে, তার কোনো মানে নেই। র্যাফাস এসপি। আর আরেকটা লিখে দিচ্ছি, ECTOPISTES এসপি লিখতে পারো। চাইলে তুমি অন্য উদাহরণও দিতে পারো, এই দুটো পপুলার বলে আমি এই দুটো বললাম। হলো, শিকারের 3টি ইতিবাচক প্রভাব বর্ণনা করো। শিকার করলে কি হবে? শিকার করলে মানে তোমার হচ্ছে যে শিকার হচ্ছে তার সংখ্যাটা নিয়ন্ত্রণ থাকবে, নিয়ন্ত্রণে অতিরিক্ত বাড়বে না। প্রতিযোগিতা একটা থাকবে, কিন্তু মানে যে শিকার হচ্ছে তাদের মধ্যে প্রতিযোগিতাটাও কিন্তু কমবে। আর অবশ্যই যেটা হবে, যেটা বাস্তুতন্ত্রের প্রধান রুল, যে শক্তির স্থানান্তর হবে, এবং এখানেই তোমার হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র দেখা যায়, তোমরা জানো লিন্ডেম্যানের 10% সূত্রও তোমাকে এরকম ভাবে দিয়ে দিতে পারে, আমি সাজেশনে দিয়েছি, ওটাও করে রাখবে, লিন্ডেম্যানের 10% ল। তারপরে সেকশন সি 4 নম্বরের জন্য, যেটাকে ওই বোধমূলক প্রশ্ন বা কম্পিটেন্সি বেসড কোশ্চেন বলেছে। যারা সাজেশনটা নিয়েছো অ্যাপ থেকে, দেখবে আমি সাজেশনে কিছু বোধমূলক প্রশ্নের আলাদা করে একটা সাজেশন দিয়েছি, বা আলাদা করে কিছু বোধমূলক প্রশ্ন দিয়েছি, ওইগুলো একটু অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ এই 4 নম্বরটা খুব ভাইটাল, কিন্তু খুব ভাইটাল। এই গ্রুপটায় তোমাকে এটা সম্বন্ধে যাহা জানো লিখো, এইরকম প্রশ্ন কিন্তু এই গ্রুপটায় পড়বে না, এই গ্রুপটায় মেনলি বুদ্ধিদীপ্ত প্রশ্ন পড়বে। দেখো এখানে কি দিয়েছে, দেখো 1962 সালে আরবার ব্যাকটেরিয়া থেকে প্রথমবার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ পৃথক করেন। ডিএনএ এক প্রকার জিনগত উপাদান, একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ব্যবহার করে ডিএনএ তে পছন্দসই জিন যোগ করার মাধ্যমে বা জিন প্রতিস্থাপনের মাধ্যমে আরডিএনএ তৈরি করা যায়। এটি জৈব প্রযুক্তির একটি অন্যতম ধাপ। দিয়ে তোমাকে জানতে চাইছে সর্বপ্রথম পৃথকীকৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের নাম বলো। এটা কি হবে? সবাই আশা করি তোমরা জানো, এটা হচ্ছে হাইন্ড টু, বা হিন টু বলতে পারো, ঠিক আছে।
এরা কি করে, এরা কিভাবে কাজ করে জানতে চেয়েছে, যে এরা ডিএনএ কে অ্যাকচুয়ালি স্ক্যান করে, ডিএনএ কে স্ক্যান করে খোঁজে যে কোথায় কোথায় প্যালিন্ড্রোম আছে, ওই যেমন ভিডিও শুরুর দিকে আমি দেখালাম GAA TTC, এরকম কোথায় কোথায় এইরকম সজ্জা আছে সেই সজ্জাগুলোকে কেটে দেয়। তারপরে দিয়েছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ নামকরণের কারণ কি। দেখো, এন্ডোনিউক্লিয়েজ মানে হচ্ছে যে ভেতরের দিকে কেটে দেবে, আর রেস্ট্রিকশন মানে হচ্ছে যে মানে কি হয় ঘটনাটা, যে কোনো জায়গা বলে না রেস্ট্রিক্টেড এরিয়া, তার মানে এ বাইরের ডিএনএ কে কেটে দেয়। মানে বাইরের ডিএনএ যখন ধরো এটা তো ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, তো ব্যাকটেরিয়াকে যদি কেউ বাইরের ডিএনএ ব্যাকটেরিওফাজ এরা ক্ষতি করতে চায়, তো তাদের ডিএনএটাকে কেটে দিতে পারে, সেইখান থেকেই রেস্ট্রিকশন কথাটা এসে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। ওকে, এবার চলে আসবো পরের প্রশ্ন। ট্রান্সজেনিক প্রাণীরা কারখানা হিসেবে কাজ করতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে এরা প্রচুর পরিমাণে প্রোটিন আরো দক্ষতার সাথে তৈরি করতে পারে মানব ইমিউনোগ্লোবিলিন উৎপাদনকারী ডিএনএর একটি বৃহৎ অংশকে। আমি ডাইরেক্ট এর পড়ে নেবে, আমি ডাইরেক্ট প্রশ্নে চলে আসছি। ট্রান্সজেনিক, তোমাকে জানতে চাইছে যে ট্রান্সজেনিক গরুর এমন একটি গ্রন্থির নাম বলো যেখানে ভেষজ মূল্যের প্রোটিন প্রচুর পরিমাণে উৎপাদিত হতে পারে। এটা স্তন গ্রন্থি অবশ্যই, এবং এখানে যে প্রোটিনটা তৈরি হয় আলফা ল্যাকটালবুমিন প্রোটিন তৈরি হয়। তারপরে বলছে ট্রান্সজিন এবং ট্রান্সজেনেসিস বলতে কি বোঝো। ধরো দেখো, একটা যে বাইরের জিন বা বহিস্থ জিন যেটা অন্য জীবের মধ্যে স্থানান্তরিত করা যেতে পারে, মানে এটা এক প্রজাতি থেকে আরেক প্রজাতি, ঠিক আছে, তো সেইগুলোকে ট্রান্সজিন বলবো, এবং এই পদ্ধতিটা ট্রান্সজেনেসিস আমরা বলবো। তারপর হচ্ছে জিন স্থানান্তরের উপর গবেষণার জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্রাণী হিসাবে ইঁদুরকে ব্যবহার করা হয় কেন। খুব সোজা, ইঁদুরের সাথে জেনেটিক সিমিলারিটি আছে মানুষের তুলনামূলক অনেকটাই বেশি, প্লাস মানে এদের যে মানে জননকাল সেটা শর্ট, মানে ধরো এর যদি প্রচুর বছর বাঁচতো তাহলে এক্সপেরিমেন্ট করতে তো প্রচুর সময় লাগতো, যে এক জনু থেকে পরের জনুতে কিরকম রেজাল্ট হচ্ছে সেটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারি বা খুব তাড়াতাড়ি দেখতে পারি, ঠিক আছে। যে এরকম কোনো করা যেত কি, ধরো একটা প্রাণী হচ্ছে যে সে প্রায় মানে তার জননকাল হচ্ছে যে 5 বছর 6 বছর ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে তো একটা এক্সপেরিমেন্ট করতে মানে অনেক সময় লাগতো বা প্রপার রেজাল্ট আমরা পেতাম না। তাই বিজ্ঞানীরা ওই ধরনের নমুনাকে অ্যাভয়েড করে যারা খুব দ্রুত রিপ্রোডাকশন করে তাদেরকে চয়েস করেন, তার মধ্যে ইঁদুর হলো একটা উদাহরণ। এবার চলে আসবো আমাদের লাস্ট গ্রুপ। এখানেও দেখো 5 নম্বরের একটা দিয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটার উত্তর দিতে জানতে চেয়েছে। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কি আমি সাজেশনে দিয়েছি, যে একটা ধরো নির্দিষ্ট স্থান ভেদে সময়ের সাপেক্ষে জীব সম্প্রদায়ের পরিবর্তন, এটা তুমি বলতে পারো। সুনির্দিষ্ট স্থান ভেদে সময়ের সাপেক্ষে যে জীব সম্প্রদায়ের যে পরিবর্তন হয় সেটাকে আমরা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলি। এর ধাপগুলো অনেক কিছু আছে, ধরো আমি তোমাকে লিখে দিচ্ছি। ধরো অনাবৃতকরণ, সেখান থেকে অনুপ্রবেশ, এইরকম ভাবে দেখবে ধাপগুলো আছে, আমার নোটেও আমি দিয়ে দিয়েছি। অনাবৃতকরণ, অনুপ্রবেশ, প্রতিষ্ঠা, প্রজাতি, তারপরে কি করবে, প্রজাতি সমষ্টি গঠন, তারপর পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া, আমি আর লিখছি না, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া, তারপর হচ্ছে ক্লাইম্যাক্স, এরকম ভাবে তোমায় লিখতে হবে। ক্লাইম্যাক্স কমিউনিটি যেটাকে বলা হয়, এটাই ধাপ। আর বিয়ের প্রশ্ন আছে, মানে এ আর বি এর মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে। আশা করি গোটা পেপারটা আমি তোমাকে পড়িয়ে দিলাম, এর থেকে তুমি অনেকটাই উপকার পাবে। তবুও যারা এখনো মনে করছো যে প্রিপারেশন অতটা রেডি হয়নি, যে সাজেশনটা আমি দিয়েছি অ্যাপ থেকে, সাজেশনটা নিয়ে তুমি শুধু সেই সাজেশনটা করে চলে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি কমন পাবে। আচ্ছা, তারপর হচ্ছে যে বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো। বিপন্ন প্রজাতি বলতে বেসিক্যালি হচ্ছে যে মানে ধরো নিকট ভবিষ্যতে বিলুপ্তির ঝুঁকি আছে এরকম প্রজাতিকে আমরা জেনারেলি বিপন্ন প্রজাতি বা এন্ডেঞ্জার্ড স্পিসিস বলি। বলছে যে একটা বিপন্ন উদ্ভিদ, একটা বিপন্ন প্রাণীর নাম লিখতে বলেছে। বিপন্ন প্রাণী তুষার চিতাবাঘ বলতে পারো, আর বিপন্ন উদ্ভিদ পিচার প্ল্যান্ট বলতে পারো, পিচার প্ল্যান্ট বলতে পারো। তারপরে বলছে বন্যপ্রাণী অভয়ারণ্যকে কেন ইনসিটু সংরক্ষণের একটি উপাদান হিসেবে বিবেচনা করা হয়। মানে ধরো জানো তো অভয়ারণ্যতে নিজস্ব পরিবেশে তো তাদেরকে সংরক্ষণ করা হয়, মানে প্রাণীদেরকে সংরক্ষণ করা হচ্ছে তো। আর এদের যে 3টে এরিয়া আছে সেটাও তোমরা জানো, যেরকম তুমি চাইলে দেখাতে পারো যে কোর এরিয়া, বাফার এরিয়া, ট্রানজিশন জোন বা এইটাকে দেখাতে পারো। এবং শুধু তাই নয়, এই আরেকটা তোমাকে তথ্য দিয়ে রাখি অভয়ারণ্যের সম্পর্কে। এরা আইইউসিএন এর, এই অভয়ারণ্য হচ্ছে আইইউসিএন এর শিডিউল 4 এর অন্তর্গত। আইইউসিএন এর শিডিউল 4 এর অন্তর্গত, ঠিক আছে। আচ্ছা, এগুলো নিশ্চয়ই তোমরা জানো, এইগুলো আমি আমার স্টুডেন্টদের পড়িয়েছি। আচ্ছা, এইগুলো এরকম একটু তথ্য সঙ্গে অ্যাড করে দিলে ভালো হয়। তো এই কারণেই বলা হয়, একটা চাইলে উদাহরণ দিয়ে দিতে পারো চাপড়ামারি।
তো এই হলো গোটা মানে মডেল পেপারের ফার্স্টটা আমি পুরোটা সলভ করিয়ে দিলাম। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হলে। চ্যানেলে চোখ রাখো, আরো অন্যান্য সাবজেক্টেরও সাজেশন ভিডিও আসছে, বা বায়োলজিরও যে ভিডিওগুলো দেয়া আছে তোমরা সেগুলোকে চাইলে দেখতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে থ্যাংক ইউ।